আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন যে বিষয়টি সরগরম সেটা হচ্ছে অনলাইনে এবং অফলাইনে আজে বাজে জঘন্য বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ, চরিত্র হনন ইত্যাদি। এবং এই বিষয়ে বিশেষ করে রুমিন ফারহানা আর অ্যাডভোকেট ফজলুর রহমান এর বিষয়গুলো সবচেয়ে সামনে এসছে এবং এর প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক নেতারা কি রিয়্যাক্ট করছেন ইত্যাদি। দেখেন, কার ঘরে কে কি করে, কার বউয়ের সঙ্গে কি সম্পর্ক, এগুলো হচ্ছে ট্যাবলেট পত্রিকার কাজ। ওয়েস্টে অনেক এরকম ট্যাবলেট পত্রিকা আছে, সস্তা ট্যাবলেট পত্রিকা। এগুলি কোনো স্ট্যান্ডার্ড পত্রিকা বলে না। অনেক সময় রাজনৈতিক টপ লিডারদের, যারা কিনা ধরেন প্রাইম মিনিস্টার হবে, ওই সময় তাদের ব্যক্তিগত চরিত্র অনেক সময় ইম্পর্টেন্ট হয়, বা আমেরিকান প্রেসিডেন্টের, যেমন ধরেন মনিকা লুইন্সকির ইস্যুতে প্রেসিডেন্ট ক্লিন্টন এর বিষয়টি এসেছিল, সারা আমেরিকা এটা আলোচনা হচ্ছিল। প্রেসিডেন্ট ক্লিন্টন একেবারে ইমপিচমেন্ট ফেস করছিলেন। অপরদিকে বরিস জনসনের পার্সোনাল লাইফও আলোচনা এসেছিল ইংল্যান্ডে। কিন্তু আদারওয়াইজ সাধারণ নেতা কর্মীদের এগুলির পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা মানুষ ডিল করে না, কারণ রাইট অফ প্রাইভেসি একটা ল আছে, আইন আছে, রাইট অফ প্রাইভেসি, রাইট টু হ্যাভ এ প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ। এগুলো ইম্পর্টেন্ট মানবাধিকারও বটে। কিন্তু ট্যাবলেটের পত্রপত্রিকার মানুষরা এগুলো রোমাঞ্চকর মনে করে এবং তারা খুব হট কেকের মতো সেল করে। আমরা যখন সুপার সব দোকানগুলোতে যাই এইখানে ওয়েস্টে, তখন এই সকল ট্যাবলেট পত্রিকাগুলো বিভিন্ন শেলফে সাজানো থাকে। আমরা ওই বইগুলো অনেকে পিক আপ করে বিক্রি করে। এই সকল পত্রিকার খুব একটা ভ্যালু নাই বাজারে, কারণ এগুলো সারাদিন এগুলোই খায়। কোন নায়িকা কে কি করলো, কোন পলিটিক্যাল নেতা কোথায় গিয়ে কার সাথে শুইল, এসব আর কি। মেনস্ট্রিম পত্রিকাগুলো নিয়ে খুব একটা কথা করে না। কিন্তু বাংলাদেশে সাংবাদিকতার নামে এবং অনলাইন সাংবাদিকতার নামে এগুলো খুব রোমাঞ্চকর হয়ে উঠেছে। বিশেষ করে ইল্লু পিঙ্কু, এই দুজনের যত ভিডিও কন্টেন্ট, ওই আরেকজন আছে আপনারা জানেন, কোন দেশে গেল, কোন মেয়ের শরীর কত বড়, কোন অংশ কি, এইসব নিয়ে ভিডিও করে। এগুলো হচ্ছে মূলত, যেমন ওরা করে পত্র পত্রিকার কাটতির জন্য, এরাও করে আপনার ভিডিও ভিউয়ের জন্য। আমি ভিডিও করি 20 বছর। আমার চ্যানেল অনেকগুলো গেছে, অনেকগুলো, 2 লাখ হলে এই চ্যানেল থাকে না। ফেসবুকে 20টা চ্যানেল গেছে এই পর্যন্ত। কাউকে ধার ধরে কথা বলি নাই। মনিটাইজেশন তো শুরু হয়েছে কত কয়েক বছর মাত্র, বহু বছর, প্রায় 15 বছর 16 বছর মনিটাইজেশন কি জিনিস কে আরো করিনি, আর ছিল না প্রথম দিকে মনিটাইজেশন। দেশের জন্য বলে গেছি, কোনো দলের চামচামি করি নেই। আমাকে ব্যক্তিগত আক্রমণ না করলে কোনোদিন কাউকে ব্যক্তিগত আক্রমণ করি নেই। নেতাদের সমালোচনা করেছি, রাজনৈতিক তাদের মতাদর্শের সমালোচনা করেছি, এবং সেটা করব। কিন্তু আমাদের বাংলাদেশে এই যে ইল্লু পিঙ্কুরা, এরাই ব্যক্তিগত আক্রমণ করে মূলত মানুষকে ব্ল্যাকমেইল করার জন্য। আপনাদেরকে মানসিকভাবে তৈরি থাকতে হবে যে এদের হাতে অনেকে পার্সোনাল বিষয়গুলো চলে গেছে। বিশেষ করে এই যে আপনার ওই যে নাহিদ, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, নাহিদ, জিয়াউল হাসান ইত্যাদির মাধ্যমে এগুলো বহু তথ্য, পার্সোনাল তথ্য ডিজিএফ এর কাছ থেকে এগুলো ইল্লুর এবং ওদের সিন্ডিকেটের কাছে চলে গেছে। সুতরাং আপনারা এমন একটা অবস্থা যেতে হবে যে ভাই তুই আমার পার্সোনাল বিষয় প্রকাশ কর, হু কিপস এ ড্যাম অ্যাবাউট ইট। এই মেটেরিয়াল আপনি যেতে হবে যে পার্সোনাল কার সাথে আমি কি শুইলাম, অনলাইনে কাকে এসে আমার কি অঙ্গ দেখালাম, হু কিপস এফ অ্যাবাউট ইট। এই পর্যায়ে আপনাদের যেতে হবে, কারণ এটাকে একটা হাতিয়ার হিসেবে নিয়েছে। অনলাইনে হ্যারাসমেন্ট করা
এবং ধরাছোঁয়ার বাইরে থেকে হ্যারাসমেন্ট করা, এটা যে কোনো এক্সট্রিমিস্ট গ্রুপের একটা অর্গানাইজড অ্যাপ্রোচ। তারা আমাকে করেছে বিশেষ করে 2016 পর থেকে। মেইন কারণ হচ্ছে আমি জামাতের তীব্র সমালোচনা শুরু করেছিলাম 2016 পর থেকে, যেহেতু আমি এর আগে বিএনপিরও সমালোচনা করতাম, বাট শেখ হাসিনার আওয়ামী লীগের আমি প্রচণ্ড সমালোচনা করতাম। এবং সেই সময় আপনাদেরকে বহুবার বলেছি, আপনারা জানেন যারা বহু বছর আমার ভিডিও দেখেন, যে সেই সময় আমার ভিডিওগুলো ওই যে বাঁশের কেল্লা, তিতুমিরের ইত্যাদি কত মানে ওদের যেই এই জামাতিদের যে পেজগুলো, ওখানে আমার ব্যাপক হারে আপলোড করা হতো, যেহেতু আমি শেখ হাসিনার আওয়ামী লীগের সমালোচনা করতাম। তখন তার কেউ ছিল না, তখন মানে আমার ভিডিও লক্ষ 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 ভিউ হইতো। ভিডিও দিলেই 50 লাখ, 20 লাখ, 30 লাখ। যারা আমার পুরনো ভিউয়ার তারা জানেন। কিন্তু ওই চ্যানেলটিতে আমি বলেছিলাম যে আমাকে তোমরা জামাত বানাবে না, আমি জামাত নই। কারণ যেহেতু আমার ভিডিওগুলো বেশিরভাগই জামাতের পেজগুলিতে আপলোড করতো, তখন অনেকে মনে করা শুরু করলো আমি বুঝি জামাত। তো সেখান থেকে আমি নিজেকে ডিট্যাচ করেছি। কারণ আমি ডেইলি স্টার পত্রিকাতেও প্রতি বছর অনলাইনে, প্রতি বছর পত্রিকায়, প্রিন্টেড মিডিয়াতে আমি জামাতের প্রতি বছর সমালোচনা করেছি। এবং যখন দেখলাম যে আমাকে জামাতি বানিয়ে দেওয়া হচ্ছে, তখন আমি তীব্র বিরোধিতা করার কারণে, মতিয়ার রহমান নিজামী, আলাইসান মুজাহিদ ওদের ব্যাপারে তীব্র বিরোধিতা করার কারণে আমাকে ওরা নাস্তিক, মুরতাদ, কাফের বানিয়ে ছেড়েছে। এবং মোল্লাদের সমালোচনা করার কারণে, মোল্লাদের পদ্ধতি, মোল্লাদের বিকৃত ইসলাম এবং হাদিস, বিশেষ করে হাদিসে অনেক ভুলভাল আছে, যেটা এখন সৌদি আরবের প্রিন্স সালমানই বলছে, আমি কি বলবো। এবং তুরস্কে, সৌদি আরবে হাদিস রিফর্মের ব্যাপক কাজ চলছে। তখন আমাকে বানিয়ে দেওয়ার কারণে আমি ওদের তীব্র আক্রমণ মুখে পড়েছিলাম। আমার ব্যক্তিগত ক্যারেক্টার আক্রমণ, আমার ছেলে মেয়েদের অনলাইনে আমার ছেলেদের ছবি আপলোড করা, আমার ওয়াইফের ছবি বিকৃত করে আপলোড করা, আমার বাচ্চাদের ছবি বিকৃত করে আপলোড করা, আমার বাসার ঠিকানা দিয়ে দেওয়া, আমার মাকে নিয়ে বিকৃত তথ্য দেওয়া, এবং এছাড়া তো আমাকে কোপাবে, কিলাবে, হত্যা করবে, ব্যাপক হারায় ভিডিও আপলোড হওয়া শুরু করলো 2016 পর থেকে। যেহেতু 2016-তে আমি 15 শেষের দিকে আমি একটা ভিডিও করেছিলাম প্যারিসে সন্ত্রাসী আক্রমণের বিরুদ্ধে, তখন আমাকে বানিয়ে দিল ইহুদি, খ্রিস্টানদের দালাল। অথচ আপনারা জানেন, যখন বাংলাদেশিরা কেউ কথাও বলেনি আপনার গাজার ব্যাপারে, আমি আন্দোলন করেছি। গত 20-30 বছরে অনলাইন অফলাইন কোনো বাঙালি সারা বিশ্বে আমার চেয়ে বেশি প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন করে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এবং এভিডেন্স সহ বলতে পারি। কিন্তু আমাকে ইহুদি, খ্রিস্টানের দালাল ইত্যাদি বানিয়ে দেওয়া হয়েছিল। এবং এই কারণে আমার অ্যাকাউন্ট একে একে হ্যাক হওয়া শুরু করলো, আমার ইউটিউব অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট। আর তখন অ্যাকাউন্ট হ্যাক করা আরো সহজ ছিল, এখনকার দিনের যে ভেরিফাইড এগুলো তখন খুব ঝামেলা ছিল। যাই হোক, এনিওয়ে, এই জন্য আমি ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছিলাম, সফলও হয়েছি, আমার প্রচেষ্টা আমি সফল হয়েছি। ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছিলাম এবং এদের প্যাটার্নটা আমি জানি। সেটার রাজনৈতিক দল বলেন, সোশ্যাল গ্রুপ বলেন, ধর্মীয় উগ্র গ্রুপ বলেন, সবাই একই কাল্টিশ বিহেভ করে। এটা আপব্রিঙ্গিং এর বিষয়, আপনাকে কিভাবে আপব্রিঙ্গিং করা হয়েছে। এবং আপনি কখনো বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে যদি লজিক্যাল এঙ্গেজমেন্ট আশা করেন, যে আপনার সাথে আলোচনা করে সলভ করবে, আপনার কথা ধৈর্য সহকারে শুনবে, বা আপনাকে পছন্দ করে না, এর জন্য আপনার যেটা রাইট বলবে সেটাকে সমর্থন করবে, এরকম মানুষ আপনি বাংলাদেশে রেয়ার। এরা হচ্ছে রেয়ার ব্রিড, যারা দেখতে না তার চলন বাঁকা। অমুককে আমি দেখতে পারি না, তার সম্বন্ধে একটা বাজে কথা শুনে যে আমি সেটাকে প্রচার করা শুরু করবো, কারণ তারা আমি দেখতে পারি না। কিন্তু সেটাও যে মিথ্যা হতে পারে, সেটা আমাদের বাংলাদেশের মানুষরা জাস্টিফাই করবে না, এটা করতে পারে চায় না। এটা মেন কারণ হচ্ছে আমরা ইন্টেলেকচুয়ালি লেজি, আমরা ইন্টেলেকচুয়ালি অলস।
দেখেন, যখন আপনি কোনো কিছু ডিফেন্ড করার কথা বলবেন, আজে বাজে মৌলবাদীদের সমালোচনা করবেন, চট করে বলবে ও আপনি তো নাস্তিক। অথবা আপনি যদি বলেন যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি কিন্তু আমি বঙ্গবন্ধুর সমালোচনা করি, আপনাকে তারা বলবে পাগল নাকি। অথবা আপনি যদি বলেন আপনি জিয়াউর রহমানকে ভালোবাসেন কিন্তু জিয়াউর রহমান সমালোচনা করতে রাজি, সমালোচনা আপনি করেন, বলবে পাগল। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, এটা মেনে নিতে হবে। এবং যেহেতু তারা যুক্তি দিয়ে ভাবতে পারে না, যেহেতু বাংলাদেশের অধিকাংশ যখন বলছি প্রায় সবাই আইকিউ লেভেল অত্যন্ত লো, অত্যন্ত, পৃথিবীতে সবচেয়ে লো আইকিউ এর ভিতরে আমাদের বাংলাদেশের বাঙালিরা অন্যতম। এটা নিজের গবেষণা করে দেখেন, আমি বহুবার আপনাদেরকে বলেছি, এটা প্রমাণও দিয়েছি। এটা কারণ হচ্ছে, এমনিতে আপনি ডিএনএ কথা বলতে পারেন, কিন্তু মেইন কারণ হচ্ছে পড়ালেখা সিস্টেম। আমাদের পড়ালেখা শুধু মুখস্থ, শুনে, প্রশ্ন না করে ফলো করা, এবং এই কারণে নিজেদেরকে চিন্তা করার যে শক্তি সেটা এদের নাই। তাই এই জাতির কাছে আপনি কোনো রেশনাল বা যৌক্তিক রিয়াকশন আশা করতে পারেন। এবং তখন কি হয় জানেন, তখনই তারা আপনাকে মোকাবেলা করার জন্য নোংরা আক্রমণ, অপমান ইত্যাদি করা শুরু করবে। আমি ঢাকাইয়া মানুষ, আমার পূর্বপুরুষ সেই 1870 সাল থেকে ঢাকা, এটা একেবারে প্রমাণিত, ডকুমেন্টেড। তাই আমরা যখন গালি দেই, এটা গালি নেই, এটা বুলি হয়। কিন্তু আমাদের মতো করে যদি গালি দেওয়ার চেষ্টা করে, ধরেন খুলনার লোক, বরিশালের লোক, সেটা গালি হবে। তাই এগুলো বুঝে আপনাদেরকে চিন্তা ভাবনা করবে যে কার কাছ থেকে কি এক্সপেক্ট করবেন। আয়ারল্যান্ডের মানুষরা ফাক শব্দটা কথায় কথায় বলে, কিন্তু এটা কিন্তু স্ল্যাং না ওখানে, এটা জাস্ট কলোকিয়াল হয়ে গেছে। আমেরিকানরা শুনলে বলবে কি করে। তো অবস্থা বুঝে আপনার মানুষকে জাজ করতে হবে। বাংলাদেশে বর্তমানে অসভ্যতা সার্বজনীন হয়ে গেছে, সার্বজনীন। আপনি সেটা সকল অবস্থাতে, সকল পরিবেশে, যে কোনো যুক্তিতে চিন্তা করেন, সেটা অসভ্যতা চরম, ভয়ঙ্কর। আমাদের সময় আমরা কখনো ভাবতে পারতাম না যে আমাদের কোনো মুরব্বী, উনি ভুল করলেও বা ভুল বললেও তাকে আমরা গালাগালি করব, তার বাসার সামনে গিয়ে তাকে আমরা হ্যারাস করব গান বাজিয়ে, আমরা এটা ভাবতেও পারিনি। আবার কিছু কিছু বিষয়ে একমত না। যেমন আমি মনে করি না যে আমার বয়সে বড় দেখে তার সাথে আমি যৌক্তিক বিতর্ক করতে পারবো না, আমি তা মনে করি না। আমি তার সাথে দ্বিমত পোষণ করার অধিকার রাখি, কিন্তু সেখানেও একটা ভদ্রতা থাকতে হবে। আমাদের মোল্লা মৌলবীরা এগুলো কোনোদিন শিখায় না, কারণ তারা ওয়াজ করেই পয়সা কামানোর জন্য। পয়সা দিয়ে আপনি, গোপনে পয়সা দিয়ে আপনি তাদেরকে অলমোস্ট যে কোনো লেকচার দেওয়াতে পারবেন। সেটা প্রমাণ এখন আপনারা জানেন। তাদের রাজনৈতিক বক্তব্যের চেহারা কিভাবে চেঞ্জ হয়, ভাষা কিভাবে চেঞ্জ হয়, এগুলো আপনারা জানেন। যে বঙ্গবন্ধুকে তারা সুনাম করতে, এখন সেই বঙ্গবন্ধুকে গালি দেয়। শেখ হাসিনা সুনাম করতে, শেখ হাসিনা গালি দেয়। তারা খালেদা জিয়াকে দুদিন করে গালি দিবে, এটা কনফার্ম। সুতরাং তারা এটা হচ্ছে, তারা বুঝে যুক্তির কারণে করে, তারা যুক্তির কারণে সমালোচনা করলে ব্যাপার ছিল না। তারা এই সকল ওয়াজের প্যান্ডেলগুলি বানিয়েছে এক একটা রাজনৈতিক মঞ্চ, কারণ তারা ক্ষমতা লোভী। প্রত্যেকটা মৌলবী যারা ওয়াজ করে তাদের প্রত্যেকটা নাই বলি 90% ক্ষমতা লোভী। এবং তারা রাজনৈতিক মঞ্চ বানিয়েছে এবং তারা মানুষকে ট্রেন করে কিভাবে গালি দিতে হয়। একজন মৌলবী আরেকজন মৌলবীকে গালি দেয়। আজকে রুমিন ফারহানা বা এই অ্যাডভোকেট ফজলুর রহমান, ওনাদের যে অপমান আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে আমরাই দেই, রুমিন ফারহানা নিজেও দেয়। এটা একটু পরেই বলছি কিভাবে। দেখেন, এই যে মোল্লা মৌলবীরা, তাদের ওয়াজ প্যান্ডেলে ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, গালাগালি করা, অসভ্যতা করা, নোংরামি করা, বাজে অশ্লীল শব্দচয়নে বয়ান করা, এটা যখন মাঠে ঘাটে তারা মাইক দিয়ে দিয়ে করে, ছোট শিশুরা তো শিখে। গ্রামেগঞ্জে শহরে ছোট শিশুরাও তো শেখে। তাহলে সেটা তো অনেক দিন ধরে গ্রুমিং হচ্ছে। আমাদের বাংলাদেশে কখনো কোনো রাজনৈতিক দল এটাকে চেক দেওয়ার জন্য কোনো রাজনৈতিক
ভাবে কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ কখনো নিয়েছিল না। শেখ হাসিনা সরকার একদিক দিয়ে অ্যারেস্ট করেছে, দুদিন পরে আবার বেল নিয়ে বেরিয়ে গেছে, খালাস হয়ে বেরিয়ে গেছে। তারা নিজেদেরকে সুপারস্টার হিসেবে মনে করা শুরু করেছে। কিন্তু তাদের আইডিওলজিকে চ্যালেঞ্জ করলেই তারা যখন কাফের ফতোয়া দিয়েছে আপনাদেরকে, আমাদেরকে, তখন তাদেরকে বসিয়ে তাদের যুক্তির অসারতা প্রমাণ করার জন্য কোনো পরিবেশ আওয়ামী লীগও সৃষ্টি করতে পারেনি, বিএনপি সৃষ্টি করতে পারেনি, ক্ষমতা থাকা সত্ত্বেও। এবং আমাদের মতো, আমার মতো ইন্টেলেকচুয়ালরা, যারা ধর্ম সম্পর্কে জানি, রাজনীতি সম্পর্কে জানি, যারা কিনা এই সকল আব্বাসি, গাবগাসি, করোনা ইব্রাহিম, মামুনুল হক, এদের ইসলামের থেকে আমাদের ইসলাম জ্ঞান কোন অংশ কম না। ইসলামিক হিস্ট্রি, হিস্টোগ্রাফি, ইন্টারন্যাশনাল পলিটিক্স, ল, তাদের চেয়ে বহুগুলো বেশি জানি, এমনকি কোরআন হাদিসও। আমাদের মতো লোকজন থাকতে কখনো আমাদেরকে ইন্টেলেকচুয়াল তাদেরকে চ্যালেঞ্জ করতে বসানো হয়নি। তাদের ওয়াজ, বয়ান, এগুলো যে বিভ্রান্তিকর, নোংরামি, অন ইসলামিক, এই সুযোগটা করে দিলে তারা অশ্লীলতা ছড়াতে পারতো না। আমাদের গ্রাম বাংলায় অশ্লীলতা ছড়াতো না, শহরে উপশহরে ছড়াতো না, কিন্তু এগুলো ছড়িয়েছে। এখন কান্না করে লাভ কি? আমাদের বিএনপি নেতা বলি আর আওয়ামী লীগ নেতা বলি, তারা কি কখনো এই বিষয়ে সাহস করে বলেছেন বা পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন? করেন নাই। রেজাল্ট কি হয়েছে? অশ্বরিম। এবং আজকে দেখতে পাচ্ছেন আপনি কি হয়েছে রেজাল্ট। তারা ট্রেইন টু ডু ইট। লজিক তাদের কাজ করে না। এখন আসলে আপনি, আমি জানেন আপনারা, আমি যখনই কথা বলি আমি নিউট্রালি বলার চেষ্টা করি যতখানি সম্ভব, এবং কাউকে ধার ধরে ভাই কথা বলি না। শেখ হাসিনার মুখের ভাষা আওয়ামী লীগের পতনের অন্যতম একটি কারণ ছিল। আমাদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে আমাদেরকে পলিটিক্যালি কারেক্ট হইতে হয়। পলিটিক্যালি আমাদেরকে কারেক্ট হতে হয়। অনেক কিছু আপনি যখন রাজনীতি করছেন, আপনি অনেক কিছু বলতে হয়, আপনি বুঝে শুনে ওজন রেখে বলবেন। বলা যায়, একই কথা বলা যায়, কিন্তু ওজন রেখে বলা যায়, অথবা হাস্যরসাত্মকভাবে বলা যায়, একটু বিদ্রুপের মাধ্যমে বলা যায়, একটু গল্পের ছলে বলা যায়। কিন্তু এখন এমন একটি অবস্থা হয়েছে যে যখন একজন সমানে বলে যাচ্ছে, আরেকজন না বলে উপায় থাকে না। একজন যখন সমানে বলে যায়, আরেকজন না বলে উপায় থাকে না। আপনাকে সমানে মা বাপ তুলে গালাগালি করছে, কেউ আপনাকে হেল্প করছে না, আপনি এক সময় মা বাপ তুলে গালি দিতে বাধ্য হবেন। এখন পরিবেশটা ইররিভার্সেবল হয়ে গেছে। এটাকে কিভাবে চেঞ্জ করা যায়, সেটা টলারেন্স দেখিয়ে না লিগ্যাল স্টেপ নিয়ে, সেটা আপনাদের ভাবতে হবে। শেখ হাসিনা ভুলে গিয়েছিলেন যে তার থেকে খালেদা জিয়া একজন প্রধানমন্ত্রী ছিলেন। খালেদা জিয়া তার থেকে বয়সে বড়, অন টপ অফ ইট উনিও সম্মানিত, দুজনই তারা এক্স প্রধানমন্ত্রী। নিশ্চয়ই যে কোনো তথ্যের কারণে হয়, যে কোনো কারণেই হোক, শেখ হাসিনা নিশ্চয়ই বলা উচিত হয়নি মদের বোতলের ব্যাপারে শেখ খালেদা জিয়ার, ফালুর কি হবে এটা, তারপরে ব্যঙ্গ করা, রাজনীতি, মানে আমরা জানি নিশ্চিতভাবে রাবিশ ইলেকশন হয়েছে, তারপরে যতটুকু ভোট দিয়েছে তাই ভালো, এরকম যে ব্যঙ্গ বিদ্রুপ করে কথাবার্তা, এগুলো তো শেখ হাসিনার ভুল ছিল। আত্মসমালোচনা এখন যদি না করেন, করবেন কবে? মরলে। অকপটে সত্য কথা বলে মরেন না, মরি তো যাবো, সবাই তো মরে যাব, সবাই তো আমরা মরে যাব। একটু আত্মসমালোচনা করে সত্য কথাগুলি বলেন না, যাতে জাতি বাঁচে। ব্যক্তির যে দল বড়, দলের চাইতে দেশ বড়, জাতি যাতে বাঁচে। কেউ সমালোচনার ঊর্ধ্বে না, এই কথাটা মেনে নেন না। তাদেরকে নবী রাসূলের অবস্থা নিয়ে যেন না, যে যারা আমাদের নেতা ছিল তারা আমাদেরকে ডুবিয়েছে, আমাদেরকে অশ্লীলতা শিখিয়েছে। এ সকল ব্যঙ্গ বিতৃপ্ত করেছে শেখ হাসিনা। খালেদা জিয়াও তো সেই 15ই আগস্টে কেক কেটেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন, বলেন না, আত্মসমালোচনা করেন না, স্বীকার করেন না, কোনো অনুশোচনা নেই। এই যে আজকে রুমিন ফারহানা, সে যে তার বিরুদ্ধে যে স্লাট শেমিং এবং ইত্যাদি কাজগুলো হচ্ছে, এই যে কাজগুলো করছে পোলাপানরা, রুমিন ফারহানাকে প্রশ্ন করা উচিত, নিউট্রালে যদি হয়ে থাকে, নিউট্রাল, নিরপেক্ষ। রুমিন ফারহানা সে কি ব্যঙ্গ বিদ্রুপ অশ্লীলতা করেনি সংসদে দাঁড়িয়ে?
সে কি শেখ হাসিনা উনি ওনার ব্যয় কোলে গিয়ে বসে থাকেন এইসব কথাবার্তা বলেন নাই? বা শেখ হাসিনার শ্বশুর বাড়ি ভারত, এটা কি রুমিন ফারহানা পড়েনি? পাপিয়ার অশ্লীলতা, ওই মৃণাল কান্তি বা বঙ্গবন্ধুর জন্ম, এসব নিয়ে কি অশ্লীলতা পাপিয়া সংসদে দাঁড়িয়ে করেনি? এই যে শোপিস গুলো ছিল তখন ছিল এগুলো, এর সাথে একটা ভালো কথা বলেছিল যে এগুলো হচ্ছে সব শোপিস, এই সকল মেয়েরা হচ্ছে সব শোপিস। তাহলে আজকে রুমিন ফারহানা তো অধিকারী থাকার কথা না যে সে একজন ভালো বক্তা, রুমিন ফারহানা ভালো বক্তা, আমার প্রফেশনের মানুষ, সেই ক্ষেত্রে সে ইজ লাইক এ জুনিয়র লয়ার টু মি। কিন্তু রুমিন ফারহানার মুখের ভাষা তো ইতিহাস আমরা জানি। রুমিন ফারহানা, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। তুমি বীজটা বুনেছিলে রুমিন, তুমি পার্লামেন্টে দাঁড়িয়ে অশ্লীল ভাষণগুলো যেগুলো দিয়েছ সেগুলো এখনো, এবং ব্যক্তি আক্রমণ করে যে সকল ভাষণ, সেই সকল কথাগুলো কিন্তু এখনো, তুমি হয়তো বা বিএনপির সাহসী নেত্রী হিসেবে পরিচয় পেয়েছো, তখন তুমি অনেক ভালো কথা বলো, অনেক রাইট কথা বলেছ, সত্য। কিন্তু তখন তুমি এই কথাগুলো বলেছিলে, তাই তুমি যখন এখন তুমি সেইমড হচ্ছ, তোমাকে যখন বলা হচ্ছে যে ধাক্কা খেয়েছো, কয়জনের ধাক্কা খাও, এইসব কথাগুলো খুবই বিশ্রী কথা। আমি এগুলিকে কন্ডেম করি, আমি এটা এই নয় যে আমি এগুলিকে সাপোর্ট করি, কন্ডেম করি, ডিসগাস্টিং। ওই যে প্রজন্ম তো নষ্ট হয়ে গেছে, কিন্তু প্রজন্ম নষ্ট হওয়ার দায়িত্ব তুমি এড়াতে পারো না। শেখ হাসিনা পারে না এড়াতে, খালেদা জিয়া পারে না, তুমি পারো না। এবং মেয়েদের মুখ থেকে এ সকল বাজে কথা বের হয়েছে, পাপিয়ার মুখ থেকে বেরিয়েছে, তোমরা বের করেছো এসব কথা। কারণ বাংলাদেশের মেয়েদের এ সকল অশ্লীলতা তো আমরা কখনো শুনিনি, কোনোদিনও শুনিনি। তাহলে আজকে কি মেয়েদের মুখ থেকে বাজে কথা বেরোনো কি এখন স্টাইলে পরিণত হয়ে গেল? অনেক নাস্তিক মেয়েও আছে, বাজে বিশ্রী ভাষায় কথা বলে, বা অনেক টিকটকার মেয়ে আছে বিশ্রী ভাষায় গালাগালি দিয়ে তারা কি প্রকাশ করে। একটা মেয়ে বলছে যে তোকে চুদলাম না, ভাই তোমার চুদার মতো ডান্ডা আছে নাকি? তুমি যেসব কথাবার্তা বলো শুনতে কেমন লাগে? অশ্লীল কথাবার্তা একটা, ওই যে বললাম আপনাকে আলোচনার শুরুতে যে আমরা ঢাকাইয়ারা যখন কথা বলি এটাকে মানুষ গালি হিসেবে নেয় না, কিন্তু গালি কিন্তু আমাদের চেয়ে বেশি কেউ দিতে পারবে না। তাই তোমরা যখন এইসব কথাবার্তা বলো তখন এইসব তোমাদের ইজ্জতটা কোথায় থাকে? ইজ্জতটা কোথায় থাকে? দেখলাম একটা মেয়ে বলছে, মানে অ্যাডভোকেট ফজলুর রহমান বাড়ির সামনে বসে কি ফজলু আমার সাউয়া পিঠের উপরে কাউয়া, এ ধরনের শব্দ, এই সকল ভাষা তারা প্রয়োগ করে কিভাবে, এবং তাদের মা বাবা কোন লেভেলের মা বাবা হলে তারা এগুলো টলারেট করে। আমাদের মা বাবা, আমার মনে আছে ইউনিভার্সিটি পড়ার অবধি আমার মা আমাকে থাপড়িয়েছে, অন্যায় করেছি, আমার মা আমাকে চড় দিয়েছে গালে। আমার মা তো মাই, আমার বড় বোন আমাকে থাপড়িয়েছিল একবার, আম্মার সাথে তর্ক করেছিলাম এই কারণে। আমার আপন বড় বোন, মাত্র 1 বছরের বড়, আমাকে থাপড়িয়েছিল। সেখানে আমি ভাবতে পারি না আমার আব্বা দেখবে যে কোনো রাজনৈতিক কারণেই হোক, যে কোনো সংগ্রামের কারণেই হোক, যে আমার পিতার সমান একজন, আমার দাদার সমান অ্যাডভোকেট ফজলুর রহমান তো আমাদের বাপ চাচাদের বয়সী, সেখানে আই এম 58, অ্যাডভোকেট ফজলুর রহমান অলমোস্ট 78, মানে সে আমার বাপ চাচাদের বয়সী, আমার মার চেয়েও বড়। আমি ভাবতে পারি না একজন সিনিয়র লয়ার তো বটেই, শিক্ষিত মানুষ তো বটেই, যার সন্তানরা 3জন ডক্টরেট, একজন ব্যারিস্টার, আমি জানি হি ইজ এ সাকসেসফুল ফাদার। তো সে রাজনৈতিকভাবে যত ভুল কথাই বলে থাকুক, ভুল বলেছেন উনি, ধরে নিলাম তর্কে খাতিরে, আমার আব্বা যদি দেখতো যে আমি আমার পিতার সমান বয়সী একজন লোকের সামনে, এবং ওদের তো, আমাদের যদি পিতা হয়ে থাকলে এইসব পোলাপানদের দাদার সমান বয়স, কারণ এইসব পোলাপান আমাদের সন্তানের বয়স, যে
তারা তার বাড়ির সামনে গিয়ে বসে ফজলু পাগলা এইসব বলছে, আমার বাবা তো আমার পিঠের চামড়া তুলে ফেলতো। আমার আব্বা, উনি একজন সিএসপি অফিসার ছিলেন, আমার পিঠের চামড়া তুলে ফেলতেন আমার আব্বা। আমার মা তো আমাকে খাওয়া বন্ধ করে দিতেন। আমার মা বলতেন, আমি শুনতে চাই না, তুমি কি রাইট কি রং, ফজলুর রহমান সাহেব কি বলেছেন আমি শুনতে চাই না, আমার ছেলের মুখ থেকে এরকম বেরোবে কেন? এখন রুমিন ফারহানার মা বাবা, রুমিন ফারহানার যতই বলুক, রুমিন ফারহানা যাদের সম্বন্ধে বলেছে ফকিন্নি অর্থে, কি অর্থে ফকিন্নি, আমিও বলি ফকিন্নি পোলাপান, কি অর্থে? আর্থিকভাবে দরিদ্র না বড় এটা পরে, আর্থিকভাবে তো দরিদ্র অবশ্যই। আর্থিকভাবে দরিদ্র হলে হয় কি, বাংলাদেশের মতো দেশে আর্থিকভাবে দরিদ্র হলে, যেটা সত্য কথা মেনে নিতে হবে, ন্যূনতম শিক্ষাটা ঢোকা ডিফিকাল্ট। এটা সত্য যে ন্যূনতম শিক্ষাটা ঢোকাটা ডিফিকাল্ট আর্থিকভাবে দরিদ্র হলে, বাংলাদেশের ক্ষেত্রে এটা আপনাদেরকে মেনে নিতে হবে। কারণ ন্যূনতম লিভিং স্ট্যান্ডার্ড বাংলাদেশ মেনটেন করতে পারে না বলে শিক্ষার অভাব থাকে। এটা তাদের দোষ না, শিক্ষার অভাব থাকে, পড়াশোনার অভাব থাকে, কালচারের অভাব থাকে, সিভিলাইজেশনের অভাব থাকে, সিভিলাইজড বিহেভিয়ারের অভাব থাকে। এটা সত্যি তো, রাগ করার কি আছে এখানে? তো বাংলাদেশের দরিদ্র মানুষ মানে তো বিশ্ব স্ট্যান্ডার্ডে ফকিরনি। এই ক্ষেত্রে রুমিনে আমি দ্বিমত করি না, ঠিকই বলেছে যারা বলেছে। বেশিরভাগই তো এই সকল অত্যন্ত দরিদ্র, শুধু না হত দরিদ্র ঘরের পোলাপান, এবং যারা ন্যূনতম কালচারাল ডেভেলপমেন্ট হয়নি, বেশিরভাগই মাদ্রাসা পড়াশোনা করা ছেলে, এবং ন্যূনতম তাদের পড়ালেখার জ্ঞান নাই। এটা মিথ্যা কথা না, কালচার নাই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, কোনো কিছুই নাই। হ্যাঁ, কিন্তু এই লেভেল থেকে যে সুপারস্টার হয় না, হয়েছে তো, প্রেসিডেন্ট আবুল কালাম ভারতে হয়েছে না, কিন্তু এক্সেপশন ইজ এক্সেপশন। এবং যারা এক্সেপশনালি উপরে ওঠে, যেমন নরেন্দ্র মোদী নিজেও, তাকে আমি যতই দ্বিমত করি, তাকে আমি পছন্দ করি, নরেন্দ্র মোদীকে আমি পছন্দ করি না, তারপর তো হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যে তারা যে উঠে আসছে তারা তো সেলুট প্রায়। কিন্তু ওরা হতে পারতো, কিন্তু ওরা তো নষ্ট হয়েছে প্রজন্ম, নষ্ট প্রজন্ম। তারা, আমরা 90-এর অভ্যুত্থান করেছি, তারা 24-এর অভ্যুত্থান করেছে, সো হোয়াট? তুমি অভ্যুত্থানের পরবর্তীতে তোমার যে বিহেভিয়ার, তুমি তো তোমার মর্যাদা রাখতে পারোনি। তোমরা গ্রেট লিডার হতে পারতে। গ্রেট লিডার, if they make great mistakes, then everything is useless, everything is spoiled, finished. বঙ্গবন্ধু যত সমালোচনা করে, বঙ্গবন্ধু 71 থেকে 72 পর্যন্ত বঙ্গবন্ধুর যে গ্রেটনেস, আমিও বঙ্গবন্ধুর 74-75 সমালোচনা করি। এবং বঙ্গবন্ধুর 74-75 রোলের জন্য অনেকে ওনার 71-72 ভুলে যেতে চায়। কারণ কি? অনেকে বলে যে গ্রেট মিস্টেক করেছেন, ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলার ছিল। তোমরা যদি নিজেদের সম্মান না রাখতে পারো, তোমার অতীতে তুমি কি অর্জন করেছো এটা ধূলিসাৎ হয়ে যায়। মোহাম্মদ আলী জিন্নাহ ছাড়া আমাদের পশ্চিম পাকিস্তান হতো না, মোহাম্মদ আলী জিন্নাহ ছাড়া পশ্চিম পাকিস্তান জন্ম হতো না, সৌরবাদী শেরে বাংলা তারা আদায় করতে পারতেন না। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর মিস্টেক ছিল না? ছিল। কিন্তু তার ওই যে ভাষা আন্দোলনের বিষয়টা, যেটা কনফিউজিং বিষয়, এটা আমি একটু আরেকবার আলোচনা করেছিলাম, আবার করবো দরকার, যে কনফিউজিং ব্যাপার। উনি যে বলেছিলেন উর্দু অ্যালোন উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এই কথা বলে ওনার সমস্ত ইতিহাস ধূলিসাৎ হয়ে গেছে, অর্জন ধূলিসাৎ হয়ে গেছে। ঠিক একইভাবে তোমরা যাই অর্জন করে থাকো না কেন, তোমাদের ফ্যানাটিসিজম, অ্যান্টি লিবারেশন স্ট্যান্ড, তোমাদের অশ্লীলতা, দুর্নীতির কারণে জিরো হয়ে গেছে। তোমরা 24-এ যাই মনে করো, এই ঘটিয়েছ সেই ঘটিয়েছ, জিরো। মানুষ তোমাদেরকে ঘৃণা করে বেশিরভাগকে, এটা সত্য। তোমাদেরকে এখন অপশক্তি মনে করে। অপশক্তি তোমরা না হলে এখন তোমরা অপশক্তি হয়ে গেছো, কারণ তোমরা জামাতের মতো ওদের সঙ্গে গা ঘষাঘষি করছো। তাহলে এই অশ্লীলতা এখন স্টাইল হয়ে গেছে। এখন এই যে হিশু মিয়া, হাসনাত আব্দুল্লাহ, হিশু মিয়া, এই যে হিশু মিয়া, ওরা কি ধমকের মাধ্যমে ফোর্স করে মানুষের উপরে চড়াও হওয়া শেখায়নি? ওদের তো অনুজ এখন আছে, যাদের বয়স 16-17, ওরা তো ওদের অনুজ, ওদের প্রতি মানে এক্সাম্পল সেট করছে না যে জোর থাকলে
32 নম্বর ভেঙে ফেলো, ভেঙে ফেললেই জয় হয়ে যাবে, মেরে ফেললেই জয় হয়ে যাবে, দেশ থেকে বিতরণ করলেই জয় হয়ে যাবে, বই ব্যান করলেই জয় হয়ে যাবে, আগুন ধরিয়ে দিলেই জয় হয়ে যাবে। এই যে ধ্বংস এবং অস্থিরতা করলেই জয় হয়ে যাবে, মানে থ্রেট দিলেই জয় হয়ে যাবে, ব্ল্যাকমেইল করলেই জয় হয়ে যাবে, অফিস দখল করলেই, পত্রিকা দখল করলেই জয় হয়ে যাবে। স্বাধীনতার পরে মুজিব বাহিনী অনেকে অনেক কিছু করেছে, এটা অস্বীকার করি না আমি। বামপন্থী রাজনীতিবিদরা অনেক অশ্লীলতা করেছে, নোংরামি করেছে, অস্বীকার করি না আমি। কিন্তু এর অর্থে কি এই যে তোমাদেরকেও করতে হবে? তোমরা যদি এতই দ্বিমত করতে অ্যাডভোকেট ফজলুর রহমানের সাথে, অ্যাডভোকেট ফজলুর রহমান তো ইন্টেলেকচুয়ালি জয়ী হয়ে গেছেন, উনি তো তোমাদের তো ছিল অ্যাডভোকেট ফজলুর রহমানের সাথে বসা, বলতে যে আমরা মাস মিডিয়া চাই, আমরা অ্যাডভোকেট ফজলুর রহমানের সাথে লাইভে বসতে চাই, লাইভে দেখি ওনার পজিশন ডিফেন্ড করতে পারেন কিনা, বলতে একটা নতুন এক্সাম্পল তোমরা সেট করতে পারতে, করতে পারোনি। তাই বর্তমান পরিস্থিতির জন্য রুমিন ফারহানার এত মানে ওদেরকে গালি দেওয়ার আগে নিজের দিকেও চাওয়া উচিত, নিজের চেহারার দিকে তাকানো উচিত। রুমিন, তুমি পার্লামেন্টে কি অশ্লীলতা করেছো এটা কিন্তু আমরা ভুলি নাই। তুমি বিএনপি করো, আমার প্রিয় দল করো, এর অর্থ এই নয় যে তুমি সমালোচনার ঊর্ধ্বে। শেখ হাসিনার মুখের ভাষা ছিল জঘন্য, বিশ্রী। একই কথা প্রযোজ্য অনেক রাজনৈতিক নেতার জন্য। আওয়ামী লীগ তো এগুলিকে স্পন্সর করেছিল, এটাও সত্য। তোফায়েল আহমেদ পার্লামেন্টে দাঁড়িয়ে তারেককে বলেছিল, তোর বাপ তো আমাদের নাম মুখে তুলতে তুলতে ফেনা তুলে ফেলতো। হাজার হোক, জিয়াউর রহমানকে বাংলাদেশে 50% মানুষ নিশ্চিত ভালোবাসে। তার সম্বন্ধে কথা বলার সময় যে তার মুখ দিয়ে স্বাধীনতা ঘোষণা করে, রেসপেক্ট করে কথা বলা উচিত। সমালোচনা করা যায়, বাট এঙ্গেজ, রেসপেক্ট, বি কেয়ারফুল উইথ ওয়ার্ডস। তারেক অনেক বাজে কথা বলেছে বঙ্গবন্ধুর ব্যাপারে, সেও আজে বাজে কথা বলেছেন একবার, শুনেছিলাম, বাট হিয়াস হোয়াট এভার। তারপরে এই যে শামীম ওসমান, ডক্টর কামাল হোসেনকে আমি পছন্দ করেন বা না করেন, হি ইজ এ মাইলস্টোন ইন বাংলাদেশ হিস্ট্রি, একটা ইনস্টিটিউশন ডক্টর কামাল হোসেন। বঙ্গবন্ধু সবাইকে তুই বলতেন, একমাত্র ডক্টর কামাল হোসেনকে তুমি বলতেন আদর করে। সেই ডক্টর কামাল হোসেনকে যখন গাল ফুলা কামাল বলেছিলেন, শেখ হাসিনা কি কোনদিন থামিয়েছিলেন? বলেছিলেন যে শামীম এটা করা ঠিক হয়নি তোমার, নিয়ে আয় তোর খালেদা জিয়া, নিয়ে আয়, খেলা হবে। এই যে কথাবার্তাগুলো, নোংরা কথাবার্তা, এটা তো একদিনে হয় নাই। আজকে এই প্রজন্ম, এই যে প্রজন্ম নষ্ট হয়েছে, যারা গালাগাল দিচ্ছে, অশ্লীলতা করছে, মেয়েদের মুখ থেকে বাজে কথা। এই যে আমি 32-33 বছর বিদেশে থাকি, এইখানে মেয়েরা গালা রেগে যায়, কিন্তু এক্সট্রিমলি রেয়ার মেয়েরা বাজে কথা, বাজে গালি মুখ দিয়ে বেরোয়, ছেলেদের বেরোয়। এমনকি এটা স্টাইল হয়ে গেছে মেয়েদের গালি। মেয়েরা কি খুব নিজেকে খুব স্টাইলিশ মনে করে যে গালি বেরোচ্ছে? এই স্টাইলটা কে শুরু করেছিল? বি অনেস্ট অ্যাবাউট ইট। কারা শুরু করেছিল? যারা শুরু করেছে তাদের ভিতরে রুমিন ফারহানা অন্যতম। ইল্লু পিঙ্কুরা পরে লুফে নিয়েছে এই ব্ল্যাকমেলিং সুযোগ। ইল্লু ব্ল্যাকমেল করে, পিঙ্কু ব্ল্যাকমেল করে, হ্যাঁ। আবার হিসুমিয়ারা, এই যে হাসনাত আব্দুল্লাহ হিসুমিয়া, কি নাম হিসুমিয়া, হ্যাঁ, বুঝেন? যে হিসুমিয়ারা এই যে থ্রেটের রাজনীতি করে, এগুলো তারা শিখেছে কোত্থেকে? নিয়ায় তোর খালেদা, নিয়ায় তোর গালফুলা কামাল, কোত্থেকে একদিনে শিখেছে নাকি এইসব পোলাপান? বি অনেস্ট। মরে যাবেন, আপনি মরে যাবেন, আমি মরে যাবো কালকে। আমি অন্তত বলতে পারবো, আমি যদি কালকেও মরে যাই, আল্লাহ যদি আমাকে এই মুহূর্তে মেরে ফেলে, আমি বলতে পারবো আমি আমার জবানের সাথে কখনো বেইমানি করি নাই, আমি কাউকে ছেড়ে কথা বলি নাই। সমাজকে রক্ষা করতে হলে আগে বুঝে শুনে কথা বলতে হবে। অ্যাডভোকেট ফজলুর রহমানের মুখে কিছু বেফাস কথা বেরিয়ে গিয়েছিল, সবই যে উনি রাইট বলেছেন তা না। আমি ওনার সাথে দ্বিমত করি, কিন্তু আমি শ্রদ্ধা সহকারে করবো যে স্যার আপনি এটা বোধ এইভাবে না বলে আপনি এইভাবে বলতে পারতেন। কিন্তু সেভাবে বলা যায়। বয়স্ক মুরব্বী মানুষদেরকে লজ্জা দেওয়া যায়। লজ্জা দেওয়ার বেস্ট উপায় হচ্ছে
তাদের সঙ্গে বসে মিডিয়ার সামনে বসে তাদের ভুল ধরিয়ে দেওয়া, তারপরে তারা যদি উগ্র আচরণ করে জনগণ দেখবে। এতটুকু থাকুক না আজকে।